আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে এখান থেকে, ডিজাইনিং এ কাস্টমার ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। ডিজাইনিং এ কাস্টমার ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি মানে কি? ডিজাইনিং এ কাস্টমার ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, আমার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা হবে কাস্টমার ড্রিভেন, কাস্টমার সেন্ট্রিক। কাস্টমারের মন জয় করাই হবে উদ্দেশ্য, ঠিক আছে? বিয়ের পরে, আচ্ছা বিয়ের পরে অল্প কয়েকদিন, বিয়ের আগে বেশি দিন, ঠিক আছে? যদি অ্যারেঞ্জ ম্যারেজ না হয়, বরং বাপ মার উপরে যদি ফোর্স ম্যারেজ হয়, যে জাকারিয়া আলটিমেটাম দিছে যে আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে আমাকে এই মেয়েকেই বিয়ে করতে হবে, এই মেয়ে তোমাদের চোখে যাই হোক, এমনকি তোমাদের কাছে এই মেয়েকে যদি মেয়ে মনেও না হয়, বউ মনেও না হয়, বউ হওয়ার যোগ্য মনেও না হয়, তা আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে আমাকে একেই বিয়ে করতে হবে। তাহলে দেখা যাবে কি যে বিয়ের আগ পর্যন্ত জাকারিয়া ওই মেয়ের মন জয় করার জন্য, কারণ জাকারিয়া এখানে আলটিমেটাম দিয়ে বসে আছে, এখন জাকারিয়ার বাসা থেকে প্রস্তাব নিয়ে যাবে, মেয়ে টাস করে বলে দেবে যে না, জাকারিয়ার মতো ছেলেকে বিয়ে করতে রাজি না, তখন তো আমসালা সব বসে, ঠিক আছে? বাসায় এসে যে জুতা পেটা হবে ওইটা তো মিস হবে। এই কারণে জাকারিয়া তখন করবে কি, বিয়ের আগে মেয়ের মন জয় করার জন্য যা করা দরকার, যত টাকা ঢালা দরকার, যা করা দরকার সব করবে। বিয়ের পরে কি করবে না করবে সেটা তো বলাই যায় না, কারণ বিয়ের পরে জাকারিয়া কোথায় আর বউ কোথায় কোনো কিছু তো বলিস। ঠিক একই রকম ভাবে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি হতে হবে কাস্টমারের মন জয় করার জন্য, কাস্টমারকে চিনতে হবে। সেটার জন্য কতদিন অনেক কথা বলছি, কাস্টমার চেনা এবং চিনে কাস্টমারের মন জয় করা। সো মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন নিয়ে এখন আমরা কথা বলবো যে এই কাস্টমার ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করার জন্য 5 ধরনের মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন আছে। আমার ম্যানেজমেন্টটা কি হবে, মার্কেটিং ম্যানেজমেন্টটা কি রকম হবে? একটা হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সোসাইটাল কনসেপ্ট, আমাদের সেলিং কনসেপ্ট, আর একটা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। এই টোটাল 5 ধরনের কনসেপ্ট, এবং 5 ধরনের কনসেপ্টের কিছু সুবিধা আছে অসুবিধা আছে, এই সবগুলো নিয়ে আমরা একটু ডিটেইল কথা বলবো। ফার্স্টে আসো মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশনের নাম্বার 1 কনসেপ্টটা হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট। প্রোডাকশন কনসেপ্ট নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই কনসেপ্টের মূল প্রতিপাদ্য, মূল ফোকাসটা কি? প্রোডাকশন। মানে কি? মানে হচ্ছে যে প্রোডাকশন বেশি করো, মার্কেটিং অটোমেটিক্যালি করো। Make it available so that people can buy. People will get it, people will buy it. People will get it easily, people will buy it easily. মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই কনসেপ্টের মূল ফোকাস হচ্ছে যে তুমি মাস প্রোডাকশন করো, বেশি বেশি প্রোডাকশন করো, সব দোকানে তোমার মালকে অ্যাভেলেবল করো, তারপরে তুমি দেখো যে সেটা আচ্ছা। যদিও সব দোকানে মাল অ্যাভেলেবল হওয়া বা তোমার গুডস, তোমার প্রোডাক্টটা অ্যাভেলেবল হওয়া, এটা কি আসলে প্রোডাকশনের সাথে সম্পর্কিত না সেলিং এর সাথে সম্পর্কিত? মানে এটা কিন্তু তোমার শুধুমাত্র মানে প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ তো আর ওইখানে অ্যাভেলেবল করা না, এটা তো তোমার মার্কেটিং, লজিস্টিক্স, তোমার সেলস, এই সব ডিপার্টমেন্টের কাজ। সো এটা প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ না, কিন্তু ওইখানে অ্যাভেলেবল হইতে গেলে তো আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট ঠিক থাকতে হবে, প্রোডাকশন ঠিকমতো কাজ হইতে হবে। প্রোডাকশনে যদি বন্ধ থাকে, সে ফর এক্সাম্পল এখন মনে করো সব জায়গায় মোজর সাপ্লাই শর্টেজ চলতেছে, জি স্যার, যে মোজর তুমি এখন 1 লিটার 2 লিটার বোতল চাইলেও সহজে পাবা না, ক্রাইসিস। আচ্ছা ক্রাইসিস ঠিক কি কারণে আই ডোন্ট নো, তুমি যদি দোকানদারকে জিজ্ঞেস করো সাপ্লাই কম। আচ্ছা সাপ্লাই কম, এটা কি এরকম হওয়া পসিবল যে প্রোডাকশন কম? ব্যাপারটা কি এরকম না। ঘটনা যেটা হয়ে গেছে, দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে ওদের ডিমান্ড অনেক বেড়ে গেছে, ওরা দিয়ে ইয়া করতে পারতেছে না, এখন প্রোডাকশন সেই অনুযায়ী বাড়াইতে পারতেছে না, তার মানে প্রোডাকশন রিকোয়ারমেন্ট অনুসারে প্রোডাকশন হচ্ছে না এক। আরেকটা হচ্ছে পারে যেটা রেগুলারলি বাংলাদেশে হয়, যে কিছুদিন মার্কেটে ব্লক দাও, ইয়া করো, তারপর দাম একটু বাড়ায় দাও, তারপরে নেওয়া শুরু করো, ক্রাইসিস তৈরি করো, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করো। আচ্ছা ডিমান্ড বাড়ানো, তাহলে যেই কারণেই হোক না কেন, মূল ব্যাপার হচ্ছে যে তুমি মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবল তখন করতে পারবে যখন তোমার প্রোডাকশন এনাফ আছে, প্রোডাকশন ক্যাপাসিটি সেই অনুযায়ী বেশি। প্রোডাকশনে যদি না হয়, তোমার প্রোডাকশনে যদি ঘাটতি থাকে, তুমি যদি যতটুকু দরকার ততটুকু প্রোডাকশন নাই দিতে পারো, একটা দোকান থেকে 2 জন কাস্টমার নিতে চাইছে, তৃতীয় কাস্টমার গিয়ে এই দোকানের মাল নাই, শেষ, কারণ আমারে দিছেই মাত্র 3 প্যাক, আমারে দিছেই মাত্র 3 লিটার, আমারে দিছেই মাত্র ছোট বোতল 5টা, তাহলে আর আমি আরেকজন কাস্টমারকে ডেলিভারি দিব কি হবে? আমার টোটাল ওই এলাকায় যদি আমি মাত্র 10টা দোকানে দিতে পারি আর 300 দোকানে দিতে নাই পারি, কারণ আমার প্রোডাকশন সেই অনুযায়ী তাহলে তো হয়। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে প্রোডাকশন বেসড কনসেপ্ট, যেখানে বলা হচ্ছে কনজিউমারস উইল ফেভার প্রোডাক্টস দ্যাট আর অ্যাভেলেবল অর হাইলি অ্যাফোর্ডেবল।
যে যখন কনজিউমারের কাছে অ্যাভেলেবল থাকবে, আমার বাড়ির কাছে অলি গলি মোড়ের সব দোকানে পাওয়া যাবে, অ্যাভেলেবল হবে এবং হাইলি অ্যাফোর্ডেবল হবে। পরে যে চিপসের কথা বলো, মিস্টার পিস বলো, বাংলাদেশের এমন কোন এলাকার কোন দোকান আছে যেগুলোতে পাওয়া যায় না? সব জায়গায় পাওয়া যায়। এবার আসলে প্রোডাক্ট কনসেপ্ট। প্রোডাক্ট কনসেপ্ট বলতেছি আমরা যে কনজিউমার উইল ফেভার প্রোডাক্ট দ্যাট অফার দ্য মোস্ট কোয়ালিটি, পারফরম্যান্স এন্ড ফিচার্স। Organization should therefore devote to energy to making continuous product improvement. এখানে হচ্ছে প্রোডাক্টটা মূল ফিচার, প্রোডাকশন না, সেলিং না, মার্কেটিং না, অন্য কিছু না, প্রোডাক্ট। মানে এদের মূল কথা হচ্ছে তুমি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করো, কাস্টমার কিনবে। প্রোডাক্টটাকে এমন একটা এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করো, তোমার প্রোডাক্ট যদি ভালো হয়, কাস্টমার যত দূরে হোক ওই দূরে গিয়ে প্রোডাক্ট কিনবে। প্রোডাক্টটাকে সেরকম করো। জি স্যার। কথা বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এরকম প্রোডাক্টের কি আছে না আমাদের পরিচিত জীবনে? জি স্যার। এরকম প্রোডাক্ট আমাদের পরিচয় নেই। দুই কিনা প্রোডাক্ট আমরা দূরে গিয়ে হলেও কিনি। জি স্যার। রেগুলার গুডস প্রোডাক্টের কথা বলতেছি, ফুড প্রোডাক্টসের কথা বলতেছি, রেগুলার প্রোডাক্টের মধ্যে। জি স্যার। কি রকম? 2 দিন আগে স্যার কোকা-কোলাই ছিল স্যার, যে এই দোকানে না পাইলে আরেক দোকানে গিয়ে খুঁজতাম যে কোকা-কোলা আছে। কিছুদিন আগে। জি স্যার, কিছুদিন আগে স্যার। আচ্ছা, তারপর এখন মজা চলতেছে এরকম। তারপর তারপরে আরো আছে স্যার এই যে অল টাইমের যে হ্যাঁ রাইট, এখন মজুরের অবস্থা এরকম যে যত দোকান খুঁজে মজা হইলে নিব নালে নিব না। জি স্যার। আচ্ছা, আর স্যার ওই অল টাইমের কেকগুলো স্যার, হুম অল টাইম সবগুলো নেই না। না ঠিক আছে নেই না 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 ওর কথা হচ্ছে যে ভালো কথা মনে করছে। আমার রেগুলার এক্সাম্পল এটা মাথায় আসছে না। আচ্ছা, ড্যানকেকের যে মাফিন বক্স, ঠিক আছে, ফুল বক্স যেগুলো আমি সবসময় কেনার সময় নরমালি ওইটা কিনি। ওই বক্স সব দোকানে অ্যাভেলেবল? ড্যানকেক অ্যাভেলেবল, মাফিন বক্সটা অ্যাভেলেবল না। বক্স অ্যাভেলেবল না আসলে কথা সেটাও সত্য না। ও যেটা করে ওই বক্সটা খুলে ও সিঙ্গেল বিক্রি করে, ও ফুল বক্স রাখে না। ও আনেই এক বক্স, ওই বক্সে মানে বক্স হিসেবে বিক্রি করে না বা ইয়ে করে। তাহলে এই কারণে মাফিন বক্স কিনতে গেলে আর পাওয়া যায় না। এখন তুমি কিন্তু ঠিক মতোই জানবা যে কোন দোকানে গেলে মাফিন বক্স পাওয়া যায়। আচ্ছা, এইটা তাও মোটামুটি অ্যাভেলেবল। হেইনস টমেটো কেচাপ সব দোকানে পাওয়া যায়। তুমি এই যে ইয়া চিপসের মধ্যে লেইজের চিপস সব দোকানে পাওয়া যায়। এখন তুমি যখন লেইজের চিপস কিনতে যাবা, তুমি তো জানবা যে আমার ইয়াতে শুধুমাত্র ওই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে গেলে আমি ওইটা পাবো। ডিপার্টমেন্টাল স্টোরে গেলে আমি হেইজের টমেটো কেচাপ পাবো। ডিপার্টমেন্টাল স্টোরে গেলে আমি ওই চিজের ওই ইয়ার সেনেসেসের ওই চিজ পাবো, ওই চাইনিজ চিপস পাবো বা ইন্ডিয়ান ওইটা পাবো। এইটা এই দোকানে অ্যাভেলেবল না। কিন্তু ওই ইয়া হওয়ার জন্য দেখা যাবে যে আমার বাসা থেকে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে আমি জুমাবারে যখন ওই এলাকায় যাব উত্তরায় ওই ইয়াতে গিয়ে তখন ওইখান থেকে নিয়ে আসবো। কারণ মাথার মধ্যে ওইটা সেট করা আছে যে এই জিনিস এইসব দিয়ে চালাবো না, ওই জিনিস ওইখান থেকে কিনবো। কারণ কি প্রোডাক্ট, যে প্রোডাক্টটাই ওই ধরনের এটা। তবে এইটার জন্য আবার ইয়াও আছে, যখন তোমার রেগুলার রিকোয়ারমেন্ট হবে যে আজকেই দরকার, তখন কি তুমি ওইটার জন্য ওয়েট করতে পারবা? তখন তো তুমি পাশে মানে প্রত্যেকটারই সুবিধা অসুবিধা বেশি আছে। তাও তো ওই যে ওগুলো দিয়ে চালায় যায়, মিলবিটা পাইতেছি না আর দিয়ে চালায় নিচ্ছে বা অন্য কিছু দিয়ে চালায় নিচ্ছে। আচ্ছা, দেন আসলে সেলিং কনসেপ্ট। সেলিং কনসেপ্টের ব্যাপারটা কি? এরা বলতেছে যে ততক্ষণ পর্যন্ত কাস্টমার একটা জিনিস কিনবে না বা বেশি পরিমাণে কিনবে না যতক্ষণ পর্যন্ত সেটার পিছনে সেলিং ইফোর্ট থাকবে না, সেলিং পিপল সেলিং ইফোর্ট থাকবে না, আনলেস ইট আন্ডারটেকস লার্জ সেলিং এন্ড প্রমোশনাল ইফোর্ট। সো সেলিং এ ওরা বলতেছে যে এখানে সেলসের একটা ইফোর্ট থাকা লাগবে, যে সেলস টিম যখন ইফেক্টিভলি কাজ করবে না, যখন এনাফ সেলিং এফোর্ট থাকবে না, প্রমোশন হবে না, তখন কাস্টমার এটা কিনবে কেন? কারণ নতুন নতুন প্রোডাক্ট যারা বেশি সেলস করবে, বেশি প্রমোশন দিবে, বেশি মানুষের কাছে রিচ আউট করবে, তাদেরটাই কাস্টমার বেশি কিনবে। কারণ স্বাভাবিকভাবেই পৃথিবীর কোনো কাস্টমারই তো আর সারা জীবন ওই একই রুচি নিয়ে বসে থাকে না। মানে একই রুচি চানাচুরি খায়, জীবনে আর কোনো চানাচুর খায় না। একই কেক খায়, জীবনে আর কোনো কেক খায় না। একই সফট ড্রিঙ্কস সারা জীবন খাইছে, আর কোনো সফট ড্রিঙ্কস খায় না, এরকম তো হয় না। বরং নতুন নতুন প্রোডাক্ট কিভাবে চলে, আমরা সেই নতুন প্রোডাক্ট অ্যাকসেপ্ট করি, টেস্ট করি, দেখেই তো চলে, নাহলে তো চলতো না। আচ্ছা, এটা ছিল আমার সেলিং কনসেপ্ট। এবার মডার্ন কনসেপ্ট বা ইয়া
কনসেপ্ট যেগুলো তার মধ্যে দুইটা হচ্ছে একটা মার্কেটিং কনসেপ্ট আর একটা হচ্ছে সোসাইটাল কনসেপ্ট। মার্কেটিং কনসেপ্ট তো বুঝেই যাচ্ছে যে মার্কেটিং কনসেপ্ট হচ্ছে যে তোমার শুধু প্রোডাকশন বা শুধু প্রোডাক্ট বা শুধু সেলিং কনসেপ্ট দিয়ে সেলস দিয়ে হবে না, মার্কেটিং থাকা লাগবে। এবং সেই মার্কেটিং এর মধ্যে তো সবই আছে, মার্কেটিং এর মধ্যে প্রোডাক্ট আছে, প্রাইস আছে, প্লেস আছে, প্রমোশন আছে, তোমার ক্যাম্পেইন বলো, বুস্টিং বলো, অনলাইন বলো, অফলাইন বলো, অ্যাডভার্টাইজমেন্ট বলো, প্রমোশন বলো, ব্র্যান্ডিং বলো, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন মার্কেটিং। সো এখানে বলা হচ্ছে যে it is the idea that achieving organizational goals depends on knowing the needs and wants of the target customers and delivering the desired satisfaction better than competitors do. এই জায়গায় এসে মূল কথা যে আমি আমার টার্গেট কাস্টমারদের নিড ওয়ান্ট এন্ড ডিমান্ডটা এমন ভাবে রিয়েলাইজ করছি এবং এমন ভাবে মিট করতেছি যেটা আমার কম্পিটিটররা পারতেছে না অথবা তাদের চাইতে আমি ভালো করতেছি। এবার রিয়েল লাইফ মার্কেটিং এ ভালোমতো বোঝার চেষ্টা করা। এরকম एग्जांपल কি আছে যে এটা দিয়ে তুমি মার্কেটিংটা বুঝবা? স্কয়ার প্রোডাক্টগুলো স্যার ওরা তো স্যার মানে আমরা মানে কি বলে স্যার মার্কেটিং বুঝাও শুধু মানে ব্র্যান্ড আর প্রোডাক্ট বুঝে কি মার্কেটিং কিভাবে কি হইতেছে। স্যার তাহলে এই ক্ষেত্রে স্যার বলতে পারি স্যার রিয়েলমির মোবাইলগুলো স্যার যেমন তোমারে ক্যাচ করতে পারছে, তুমি নিজে কাস্টমার হিসেবে তুমি আমাকে एग्जांपल দাও যে এই কোম্পানি আমাকে মার্কেটিং দিয়ে আমাকে কনভিন্স করছে। ও আচ্ছা এরকম স্যার ওই স্যার যেটা বলতে নিছিলাম স্যার এটা হচ্ছে স্যার আমি যেমন আগে রেডমি ইউজার ছিলাম, রেডমি ফোন চালাইতেছিলাম, তো মাঝখানে বাজারে রিয়েলমি আসলো, তো রিয়েলমি দেখাইলো যে আমরাও আপনাকে এই সেম বাজেটে ওর থেকে বেটার প্রসেসর দিচ্ছি, বেটার ক্যামেরা দিচ্ছি, সব কিছু। কেমনে দেখাইলো তোমার? স্যার অ্যাডভার্টাইজমেন্ট করলো, এরপর যখন আমি শপে গেলাম, দুইটা শপে ভিজিট করলাম, তো আমার কাছে হচ্ছে রেডমির যে সেলসম্যান ছিল তার থেকে আমার রিয়েলমির সেলসম্যানের মানে কথাবার্তা বেশি অ্যাট্রাকটিভ লাগছে, যে মনে হয়েছে যে না তাহলে আমি রিয়েলমি ফোনটাই নেই। তো এই স্যার আর কি তখন মানে অনলাইন মার্কেটিং টা এখন একটু আর কি বেশি হচ্ছে অনলাইনে যে বুস্ট করে আর স্পেসিফিক एग्जांपल দাও, রিয়েল লাইফ एग्जांपल দাও। ও তো একটা एग्जांपलের কথা বললো, এরকম কিছু তোমাদের জীবনে কি কিছু নাই নাকি? তোমরা জীবনে মনে হয় কেনাকাটা করো নাই, জীবনে মনে হয় তোমাদের কোনো মার্কেটিং অ্যাক্টিভিটি তোমাদেরকে রিচ করে নাই। স্যার এই স্যার ফুড পার্টনার ডিসকাউন্ট কি নিছো, কি খাইছো? মনে করেন স্যার আমি একটা প্রোডাক্ট নেবো যেটা মার্কেট প্রাইস চলতেছে। মনে করেন না তুমি আজ পর্যন্ত কি ফুড পান্ডা তোমারে দিয়ে কি করাইতে পারছো? ফুড পার্টনার মানে তারা আমাকে আরেকটা উদাহরণ আসছে দারাজের কথা বলতেছে মানে যে তোমাকে দিয়ে কিছু করাইতে পারছে, যার তুমি কাস্টমার তার কথা বলছো না? দারাজের কথা যেমন একটা নরমাল মোবাইল কেস সেম কেস যেটা আমি মার্কেটে গেলে আমি 400 টাকা 500 টাকার মধ্যে কিনতে পারবো, কিন্তু দারাজ আমাকে দেখাচ্ছে যে ওদের এখন 11 সেল চলতেছে, তো এই সেলের কারণে তারা অফার দিয়েছে যে ডিসকাউন্ট হবে, তো 500 টাকার প্রোডাক্ট আমি এখানে 250 টাকা পাচ্ছি, কেন দারাজ থেকে নিব না? সেম প্রোডাক্ট কিনছো? জি স্যার নিয়েছি। সেটাই জিজ্ঞেস করছি। স্যার মূলত সিগারেটের দিকে স্যার আমি অবশ্য খাই না, কিন্তু আমার ফ্রেন্ডরা বাইরে যারা মার্কেটিং করে ওদেরকে একটা করে দিচ্ছে, দিয়ে খাওয়াইছে। এখন ওদের বলতেছে যে এটা তোমাদের কেমন লাগছে, এটা মার্কেটে আসলে চলবে বা চলবে না, মানে ওই বাজেটেরই সারা ছিল না রে ভাই। পরে তুই আর ভালো एग्जांपल দিতে পারতি। পরে বল বল বল। তারপরে বললো যে রিভিউ দিল যে হ্যাঁ এটা ওইগুলোর থেকেও বেটার। হ্যাঁ বেটার বলার পরে আরো রিয়েল লাইফ একটা বেটার বলার পরে টেস্ট করো নাই তুমি? সিগন্যালকে রোলিং ছিল। আচ্ছা আরো স্যার বেটার একটা एग्जांपल দিই স্যার। এই যে স্যার ইউনিভার্সিটি অফ স্কলারসে ভর্তি হওয়ার আগের কাহিনী স্যার। স্যার ও তখন হ্যাঁ এটা তো আমিও জানতে পারি। এটাই তো এটা সবার
ইজি এক্সাম্পল স্যার, এই যে ইউনিভার্সিটি অফ স্কলার স্যার আমাকে স্যার এই মাত্র মানে আমাদের সময় 1.5 লাখ টাকা ছিল, 1.5 লাখ টাকায় এত ফ্যাসিলিটিস দিচ্ছে স্যার। অন্য কোনো ইউনিভার্সিটিতে এই ফ্যাসিলিটিস দিচ্ছে না, এর থেকে মনে করেন আরো একটু নিম্নমানের ফ্যাসিলিটিস, মানে একদম অ্যাডভান্স ক্লাসরুম ফার্স্ট তাদের নাই। একাডেমিটাই এমন ছিল। কিন্তু এরপরও মনে করেন তাদের ওখানে গিয়েছিলাম যখন, তারা বলতেছে তাদের কষ্ট হচ্ছে 2.5 লাখ টাকা, হ্যাঁ 2,20,000, দেখাচ্ছে 4.5 লাখ অনেক টাকা, টাকা। 6.5 লাখ টাকা, তারপর যেখানে তাদের অ্যাডভান্স ক্লাসরুমই নেই। ইভেন কিছু ভার্সিটিতে স্যার মানে দেখছি স্যার এরকম, মানে আমি দেখি আমার ফ্রেন্ডরা দেখে আসছিল, জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছে যে ক্লাসরুমে নাকি এসি নেই, ওদের টিউশন কস্ট হচ্ছে 4 বছর হচ্ছে 2.5 লাখ টাকা স্যার এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তারপরে স্যার আমি যখন ইউনিভার্সিটি অফ স্কলার্সে আসলাম, গুড ক্লাসরুম, গুড ইন্টেরিয়র, ভালো লাগছিল স্যার। তারপরে বাজেট ফ্রেন্ডলি একদম, এই স্যার ভর্তি হয়ে গেছি স্যার, মানে এরকমই তো স্যার। এটাই তো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন স্যার? না স্যার কি বলবো, আমি অনেক খুশি স্যার ইউনিভার্সিটি স্কলারশিপ ভর্তি হয়েছি। তুমি যে অনেক খুশি, এতে তো তোমার পৃথিবী তোমারে চিনে, এবং তোমার পৃথিবীতে যারা আছে FNF, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ, কেউ তো খুশি না। আর স্যার ওরাও খুশি। আজ পর্যন্ত কয়জন স্টুডেন্ট আছে তুমি? আমি তো স্যার তোমার মাধ্যমে কয়জন ভর্তি হয়েছে টেক্সটাইলে? টেক্সটাইল স্যার একজন, এবার বলছো অন্য আমি ডিপার্টমেন্টে সিএসসি হয়েছে তে 8 জন ভর্তি হয়েছে। স্যার, আমারও স্যার এরকম 5-6 জনের মতো এবার ভর্তি বলছে? হয়েছে, অন্য ডিপার্টমেন্টে হয়েছে। টেক্সটাইলে কয়জন ভর্তি করেছে? স্যার এক একজনের ড্রিম থাকে তো এটা পড়বে, তো এখন তাকে কি আমি স্যার ম্যানিপুলেট করে আমার টেক্সটাইলে নিয়ে আসবো স্যার? পরে ওই বাসা সারা বাংলাদেশে টেক্সটাইল করার ড্রিম কারণ নাই। স্যার তুমি এরকম কারো খুঁজে পাবো না না। না না স্যার, যেমন আমারই তো, আমার তো ফার্স্টে টেক্সটাইল করার ড্রিম ছিল না। তো এখন যেহেতু তোমার ফার্স্টে ছিল না, পরে হয়েছে, তুমিও তো তাদেরটা ফার্স্টে ছিল না, এই কারণে পরে বানাই দিবে। ও নাকি এত খুশি, ও স্যার আমার যে হয়েছে ও স্যার। খুশিতে আজ পর্যন্ত কাউরে ভর্তি করে আমি দেয়নি। কলেজে কলেজে টেক্সটাইলের একজন আছে স্যার, মিনহাজ স্যার, আমার 12 ব্যাচ একজন। আমার এই এত বছরে স্যার আমার সাথেই ভর্তি হয়েছে স্যার। তুমি এই 1.5 লাখের এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের এই রিটার্ন দিছো আজ পর্যন্ত। স্যার বাকি ক্লাসের অন্য ডিপার্টমেন্টে তুমি গেছে তো এই ফ্রড কেস, তুমি রং কাস্টমার, ভুল কাস্টমারের পিছনে ইয়া করা হয়েছে। তারপর স্যার কমার্স স্টুডেন্টকে আমি কিভাবে টেনে স্যার টেক্সটাইলে নিয়ে স্যার আসবো? এটাই স্যার, কমার্স স্টুডেন্ট তো স্যার বিবিএ দিয়ে ভর্তি হবে স্যার। তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার সাথে তো সায়েন্সের কমিউনিকেশন বেশি হওয়ার কথা ছিল। স্যার আমার কমিউনিকেশন মানে আমি তোমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তোমার যত হোয়াটসঅ্যাপ সার্কেল, তোমার যত ইয়া, তোমার ফ্রেন্ড কি সব কমার্সের হবে নাকি? স্যার তোমার ওরা তো যত সবাই পরি- ভালো ভালো জায়গায় ভর্তি হয়ে গেছে। এই তো ভালো জায়গা বলতে তুমি তাইলে তোমারটাকে ভালো জায়গা বলাইতে বা বুঝাইতে পারো নাই, ব্যর্থ হয়েছো। স্যার পাবলিকে স্যার পাবলিক, সবাই পাবলিক করে, মানে কেউ আমার প্রাইভেট করে না। স্যার আমার তো মানে আমি হ্যাঁ, এই জন্য অল্প যোগাযোগ হ্যাঁ। তারা সবাই বেশিরভাগই এইটা বলো যে আমার যোগাযোগ আছে 3 জনের সাথে, ওই 3 জনের মধ্যে 2 জন পাবলিক। তিনজন না। এই হইলে তো তাই হবে। আমরা স্যার ভর্তি হয়েছি স্যার। রং ইনভেস্টমেন্ট। ভালো এক্সাম্পল কিছু দিতে পারলাম না। কত ভালো একটা দিলাম। তাও তো এক একটা বলার সাথে সাথে তোমাদের অনেকগুলো এক্সাম্পল, মানে এইটাই হচ্ছে ব্যাপার যে মার্কেটিং এ কথা বললে ইয়া করলে এক্সাম্পল বেরিয়ে দিলে আরো মাথায় দেখবো যে আরো 10টা এক্সাম্পল আসতেছে আসতেছে। আচ্ছা, মহিলারা এখন বাজার করে কিভাবে? নিজেরা নিজেরা বিকিয়ে বাজার করে। না স্যার, বাসার মানে আমি রাত্রেবেলা ফিরবো, তার জন্য বাজার সদে অপেক্ষা করতে হবে। চাল ডাল স্যার, চাল ডাল। তার মানে এখন অনলাইন আছে, অনলাইন বাজার। আচ্ছা, অনলাইন বাজারের জন্য বিখ্যাত কারা? মানে যাদের কাছ থেকে রেগুলার আমরা শপিং করি বা করতে চাই, বা স্যার চাল ডাল, চাল ডাল, পান্ডা মার্ট, ফুড পান্ডা। পান্ডা মার্ট আর কি স্যার। বাজার করার জন্য স্যার পান্ডা মার্ট, পান্ডা আচ্ছা, এই তো এখনো সবাই জানে। জি স্যার। তারপরে হচ্ছে ইসের স্বপ্ন হোম ডেলিভারি শুরু করছে। বিনা বাজারে মনে হয়। হ্যাঁ, জানোই না, অবশ্যই স্বপ্ন। স্যার আমার বাজারই ঘরের সাথে আমার অনলাইন সব লাগে। আজকে থেকে। ইউনিমার্ট। আচ্ছা, তুমি তোমার অনলাইন কোনো লাইনই লাগে না, তোমার তো পরিচিত মানুষই মিনা বাজার আছে। হ্যাঁ, তাহলে তোমার চাল ডাল এক নাম্বার। চাল ডালের কি ইয়ার শোরুম আছে নাকি, ফিজিক্যাল শোরুম আছে নাকি? না দেখি তো নাকি স্যার। পুরোটাই হচ্ছে অনলাইন ই-কমার্স। ই-কমার্স। এইখানে অনলাইন ই-কমার্স বেসের ইয়ের জন্য হচ্ছে ফার্স্ট চয়েস। আচ্ছা, মানে সবচেয়ে পপুলার। তা এর বাইরে ফিজিক্যাল স্টোর আছে, প্লাস ইয়ার স্বপ্ন আছে, মিনা বাজার আছে, আগুন আছে, এটা বের আরো কিছু আছে। এবার
কি লয়াল কাস্টমার বলতে কোনো কথা আছে? যে ধরো আমার ভাই সে কি সবসময় শুধু চাল থেকে আনে, সব থেকে আনে, সবসময় সব থেকে আনে, চাল থেকে, এরকম কোনো ব্যাপার আছে? আচ্ছা, কাদের থেকে আনে? সেটা কমে যাদের থেকে কম পাবে কমে পায়। আচ্ছা, এখন এইখানে বেসিক একটা সাইকোলজি কাজ করে, সেটা হচ্ছে আগে দেখে বা নর্মালি আগে থেকেই জানে যে না সবমতে ডেলিভারি চার্জ রাখে, চাল ডালের ডেলিভারি চার্জ রাখে না। তার মানে সবার আগে দেখবে কোথায়? চাল ডাল। চাল ডাল। আচ্ছা, চাল ডালে দেখতে গিয়ে এখন যদি আগেই দেখে যে চাল ডাল তো আছেই, ডেলিভারি চার্জ নাই, তার উপরে এভারেজে 10% ডিসকাউন্ট দিতেছে, ডান। আর কোনো কথা আছে? ও টাস করে অর্ডারটা দিয়ে বসে থাকে। এখন অথচ যদি দেখতো যে সে যদি প্রত্যেকটা প্রাইস ক্যালকুলেট করতো এবং অন্য একটাতে গিয়ে সেখানে যদি দেখা যেত যে ডেলিভারি চার্জ 50 টাকা রাখতেছে কিন্তু ডিসকাউন্ট দিয়ে রাখছে 12%, ডেলিভারি চার্জ আমার দিতে দিতে 50 টাকা 100 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখছে 12%, তাহলে আমি যেহেতু বেশি বাজার করব আমার ওই হিসেবে এইখানে খরচ করতে কম, জি স্যার। আর এই হিসেবে এখানে খরচ করতেছে বেশি। কিন্তু প্রত্যেকটা গণে গণে ক্যালকুলেটরে হিসাব করে পার্সেন্টেজ ক্যালকুলেট করে ওইটা দেখার সময় আছে? না স্যার, আমারও তো সময় নেই। দেখি যদিও আমি বুঝতেছি যে ওইখানে বেশি হওয়ার কথা, তারপরেও তো এত দেখার টাইম নেই। এইখানে হচ্ছে মার্কেটিং। প্রথম কথা হচ্ছে তুমি ডেলিভারি চার্জটা নাই করে দিয়েই একটা বিরাট অংশের মন জয় করে অ্যাট্রাকশন ওখানে যে আমি তো ডেলিভারি চার্জ রাখতেছি না, ও দেখতেছে হ্যাঁ এটাই তো সাশ্রয়ী। তারপরে একটু একটু বিভিন্ন সময় আর আলাদা এক্সট্রা কিছু অফার দেখাতেছি, তারপরে এখন বেশিরভাগ সময় কিনে চাল ডাল থাকে আর স্বপ্ন বারবার কল লাগে, ম্যাডাম আপনি অনেকদিন ধরে আমাদের এখান থেকে কিনতেছেন না, ও দেয় ঝাড়ি, আপনারা রাখেন ডেলিভারি চার্জ, আমি কিভাবে রাখতে ডিসকাউন্ট দেন, ইয়া করে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন, তারপরে ঠিক আছে ম্যাডাম আমরা ম্যানেজারের সাথে কথা বলে দেখতেছি। ওই দেখা ও কিন্তু কল দিতেছে, ম্যাডামের সাথে পার্সোনালি কথা বলতেছে, আর এখানে চাল ডাল কিন্তু জীবনে কলও দেয়নি, ও অর্ডার করে শুধু কল দিচ্ছে, কিন্তু তারপরে ও সাকসেসফুল। সো মার্কেটিং মানে কি শুধুমাত্র কল দিয়ে খেজুরে আলাপ করা? নো স্যার। যে দেখতেছে শুধু হিসাব করতেছে টাকা, তার সাথে তুমি মিষ্টি মিষ্টি কথা বলে কি করবা? এখন আমি কোরবানির গরু কিনবো, মনে করো অনলাইন থেকে কিনবো, এখন একটা মেয়ে যদি আমাকে ফোন দিয়ে সারাক্ষণ ফুসলাইতে থাকে যে স্যার আমাদের গরু মোটা তাজা গরু, আমাদের গরু এই গরু সেই গরু সেই গরু এই গরু, এত কেজি ওজনে আপনি পাচ্ছেন, এইসব গুলো আমার লাভ আছে না, টাকা যাবে আমার, তুমি আমার এইসব গুলো লাভ আছে। তাহলে those are very important facts. তারপরে আসো লাস্ট কনসেপ্ট ইজ সোসাইটাল মার্কেটিং। এটা হচ্ছে একটা নিউ কনসেপ্ট এবং এটাই হচ্ছে মডার্ন কনসেপ্ট, এটাই হচ্ছে কম্বাইন্ড কনসেপ্ট। এখানে আমরা বলতেছি যে মার্কেটিংটা যদি শুধু মার্কেটিং হয় তাহলে এফেক্টিভ মার্কেটিং হয় না। মার্কেটিংটা যদি সোশ্যাল টপিক হয়, সোশ্যালি বায়াসড হয়, মার্কেটিংটা যদি সোসাইটাল মার্কেটিং হয় তাহলে এটা এফেক্টিভ মার্কেটিং হয়। ফর এক্সাম্পল বাংলাদেশে এই মার্কেটিংটা সবচেয়ে বেশি ইফেক্টিভলি করতে পারছে জিপি। Why the ad of GP, marketing of GP is different than others? জিপির অ্যাড গুলো অন্যদের অ্যাডের চাইতে ডিফারেন্ট কেন? জিপির অ্যাড গুলো অন্যদের অ্যাডের চাইতে বেশি পপুলার কেন? কেন আমি টিভি দেখি না, তারপরেও আমার দুই একটা জিপি অ্যাডের কথা মনে আছে, কিন্তু বাংলাদেশের আর কোন মোবাইল অপারেটরের কোন অ্যাডের কথা আমার মনে স্যার নেই। মানে ভালো কথা ইমোশন টাইপের স্যার অ্যাডগুলো বানায় স্যার। Right. Because GP could touch your emotions. GP সাধারণ মানুষের ইমোশনটাকে যেভাবে রিড আউট করতে পারছে এবং যেভাবে ক্যাচ আউট করতে পারছে কোন মানুষ সেটা পারে না। স্বপ্নে যাবে বাড়ি, মায়ের সাথে কথা বলা, মায়ের ইমোশনটাকে তুলে ধরা, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার কাজে জিপির ইন্টারনেট কিভাবে কাজে দিবে সেই জিনিসটাকে ইয়া করা, কোভিড এর সময় ইয়া করা, প্রত্যেকটা জায়গায় এক একটা অ্যাড এক্সক্লুসিভলি মানে দারুণ দারুণ অ্যাড। তো এই কনসেপ্ট কি এইগুলো কি অন্য কেউ জানে না? অন্য কেউ ইউটিলাইজ করতে পারে না, অন্য কেউ অ্যাড সেভাবে নিয়ে আসতে পারে না। এটা ওদের কাছে শুধু মনে হয়েছে যে কয়েকটা ছেলেমেয়ের ভার্সিটি কয়েকটা ছেলেমেয়ের নামায় দাও, শুধু বুঝাও যে ভার্সিটিতে পড়ে, ওই বুড়া বুড়া এগুলো কয়েকটাকে মডেল স্বপ্নে দাঁড়াও, এগুলোর ভার্সিটি পোলামের সাথে নাচাইতে দাও, শুধু কতক্ষণ লাফাক নাচুক আর তাইলে শুধু বলবে যে চলে উঠুন আপন শক্তিতে, চলে উঠুন আপন শক্তিতে। যত উপরে লাফাইতে পারে তার মানে কি আপন শক্তিতে জ্বলে উঠে না? লাফানোর সাথে জ্বলে ওঠার কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, এই যে ফয়সাল স্যার লাফায় না, কিছুই করে না,
জি স্যার। ফয়সাল স্যারের কোনো শক্তি নেই? আছে স্যার। ফয়সাল স্যার কি জ্বলে উঠে না বলে শক্তিতে ছাড়া? না স্যার। ফয়সাল স্যার কি ঘুমায়? না। বরং ফয়সাল স্যার সেই স্যার যে আমাদেরকে ঘুমাইতে দেয়। জি স্যার। বরং সবাই দোয়া দরুদ পড়তে থাকে যে ফয়সাল স্যার যাতে একটু কম জ্বলে। ফয়সাল স্যার কম জ্বললে আমরা একটু কম জ্বালানিতে থাকবো, আমাদেরকে জ্বালাবে কম। আর ফয়সাল স্যার বেশি জ্বললে জ্বালাবে বেশি। এই কারণে ফয়সাল স্যারের শক্তি কমায় দেওয়া হয়। তাহলে এটা কি? মানে বিষয়টা হচ্ছে যে যে পারসেপশনটাকে যেভাবে গ্র্যাব করতে চাইছে সে তার রিটার্ন সেভাবে পারছে। সো সোসাইটাল মার্কেটিংটা হচ্ছে the idea that a company should put marketing decisions considering consumer want, company's requirements, consumers' long-term interest and society's long-term interest. আজকে মোজো রাতারাতি হঠাৎ করে, আমি তো কখনো মোজো খেতাম না। আমি আমার কথা বলতেছি, আমি সারা জীবন সেই 7 আপ, মেরিন্ডা, ফান্টা, কোকা-কোলা, কিছু না পেলে পেপসি, ওই পর্যন্তই। রাতারাতি মোজো আমাকে কেন কাজ করলো? শুধু একটা ছোট্ট জিনিস দিয়ে, যে আপনার 1 টাকা ওখানে দেবে। ও যদি নাও পাঠায়, আমি জানি যে ও পাঠাইতে পারবে কিনা, আই এম ইন ডাউট। ঠিক আছে, ও আজ পর্যন্ত পাঠাইতে পারছে কিনা আমি জানি না। কিন্তু তারপর ও যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এই কারণেই আমি বলি জি স্যার। ও না পাঠাইতে পারলে আমার কোনো সমস্যা নেই। অন্য কেউ যেটা করে নাই, যেটা সাহস করে নাই, বা যে ব্র্যান্ডিংটাতে যায় নাই, ও যে এটা মার্কেটিং এ গেছে, ও যে সলিডারিটিটা দেখাইছে টুয়ার্ডস গাজা, টুয়ার্ডস ফিলিস্তিন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। স্ট্যান্ডিং ও তো আমার মতো একটা কাস্টমার পেয়ে গেছে, এবং আমার মতো হাজার হাজার লাখ লাখ কাস্টমার পেয়ে জি গেছে। স্যার। এখন সাপ্লাই দিতে পারছে। বিষয়টা হচ্ছে এরকম যে মানুষের ইমোশনটাকে টাচ করতে পারা, লং টার্ম ইয়াটা দেখতে পারা। আজকে ধরো মানে প্রতিদিনই তো তোমরা নিউজে দেখতেছো যে সেই ইয়া থেকে শুরু করে, ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে সারা পৃথিবীর যত আমেরিকান, ইসরায়েলি বড় বড় ব্র্যান্ড আছে, প্রোডাক্ট আছে, কত 7 মাস ধরে বয়কটের মধ্যে আছে। যেদিন থেকে ওয়ার শুরু হয়েছে, যেদিন থেকে আমরা বয়কটের ডাক দিচ্ছি, সেদিন থেকে বয়কট। অথচ ওরা যদি সবার আগে থেকেই নিজেদেরকে ইয়ার মুক্ত ঘোষণা করতো যে না, আমরা ওদের ফান্ড মুক্ত, আমরা ওদেরকে ফান্ডিং করিও না, ওরা আমাদেরকে ফান্ডিং করে না, আমরা এখান থেকে মুক্ত, তাহলে কিন্তু আজকে এই অবস্থায় আসতো না। এখন তো 10-এর মধ্যে পড়ে এখন কানাকাটি করলে লাভ আছে। এখন তুমি যতই কাস্টমারের ইয়া করো, এমনকি তুমি যদি ওই ম্যাকডোনাল্ডস এর বার্গার এখন ফিলিস্তিনি পতাকা দিয়ে পেঁচায়, তারপরে ওর বাসায়ও পাঠায় দাও, তাতে তুমি কি ভুলবা নাকি? এত সহজ নাকি? না। মানে ওই বাংলাদেশে যখন রানা প্লাজা হয়েছে, তো রানা প্লাজা হওয়ার পরে যত ক্লজ তোমার সারা পৃথিবীতে গেছে, সেই সব ক্লজের মানে ছিল যে দিস আর ব্লাড শেডেড ক্লজ অফ বাংলাদেশ। কারণ রানা প্লাজার রক্ত এখানে মিশে আছে। তো তুমি কি আসলে রক্ত মিশিয়ে দিছিলা নাকি? কিন্তু ওদের কাছে এটাকে রক্তাক্ত ক্লজই মনে হয়েছে। তোমার দেশে এগুলো নিয়ে কোনো আন্দোলন হয়নি, ওদের দেশে এগুলো নিয়ে বিক্ষোভ হয়েছে। ওদের দেশের নাগরিকরা বের হয়ে এসে প্ল্যাকার্ড হাতে দাঁড়াইছিল যে স্টপ ব্লাড শেডিং ইন বাংলাদেশ। মানে আমাদের এরকম ব্লাড শেড ক্লজের দরকার নেই। তোমরা এইখানে ওয়ালমার্ট, যারা তোমরা এইসব আমাদের থেকে হাইলি ভ্যালুড ডলার নিবা, $20 থেকে $50, 50 ইউরো করে আমরা একটা ক্লথ কিনবো, আর সেইখানে ওয়ার্কাররাও এখানে মরে পড়ে থাকবে, এটার জন্য তোমরা দায়ী। তোমরা ব্যবস্থা নিতে পারো না, সেটার জন্য তোমরা দায়ী। আসলে তো ওরা দায়ী, ওরা কি বাংলাদেশের রানা প্লাজার বিল্ডিং কি ওরা বানাইছিল নাকি? ওরা কনস্ট্রাক্ট করছিল নাকি? রানা প্লাজার মালিক কি ও চালাবে? গার্মেন্টসের মালিক কি সে নাকি? গার্মেন্টসের ম্যানেজার কি সে নাকি? ওদের কোনো দোষই নেই। তারপরেও দে ওয়্যার হেল্ড অ্যাকাউন্টেবল শুধুমাত্র এই কারণে যে আমি তোমার ব্র্যান্ডের প্রোডাক্ট কিনি এই আস্থা রেখে যে ইউ আর সোশ্যালি রেসপন্সিবল, যে তুমি এমন কোনো কাজ করবা না যেটা আমাদের ইমোশনকে হার্ট করে, বা সোশ্যালি যেটা রেসপন্সিবল না, আনইথিক্যাল কোনো কাজের সাথে তুমি সম্পৃক্ত হবে না। এখন তুমি আনইথিক্যাল কাজের সাথে সম্পৃক্ত হইলা কেন? তোমার সাপ্লাই চেইনের উপর তোমার নজরদারি নাই কেন? আমার ছেলে মেয়ে যদি একজন মনে করে এখন পরে ইউএসএ তে, আর একজন যদি পরে এখন অস্ট্রেলিয়ায়, সেই ছেলে মেয়ে যদি এখন মেয়ে বিয়ে করলো আরেকটা ইহুদি রে, আর ছেলে বিয়ে করলো আরেক ইংলিশ রে, মানুষ আমারে ধরবে না? জিজ্ঞেস করবে না? এখন আমি যদি বলি যে তো কি হয়েছে সে আমার ছেলে, তো কি হয়েছে সে আমার মেয়ে, ওরা এখন বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, সাবালেগ হয়েছে, ওরা এখন নিজের মতো করে চলছে, আমি ভুলে গেছি যে আমি ওদের বাবা, ওরাও ভুলে গেছে যে আমি ওদের বাবা। এই কথা বললে লাভ আছে? না স্যার। আল্লাহর সামনে গিয়ে এই কথা বলে পার পাওয়া যাবে? না স্যার। পেদানি কম হবে? না স্যার। ফেরেশতারা আদর করবে? না স্যার। মাইরও খাইতে হবে। ফেরেশতাদের কথা মনে থাকে তোমাদের? জি স্যার। ফেরেশতারা মাইর দিতে পারে তাইলে? জি স্যার। কবর বলতে কিছু আছে তাইলে? জি স্যার।
জোহরের সময় তো দেখলাম না তোমাদেরকে। কারণ স্যার এটা তো ফাইসাল স্যার জি স্যারের কাজ। জি স্যার কইলে যদি পাওয়া যেত তাহলে একটা কথা ছিল। আসলে তাহলে সোসাইটাল মার্কেটিং কনসেপ্টের সাথে আমাদের পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এইটা, যে এখানে শুধু কনজিউমার আর কোম্পানি আর শুধু মার্কেটিং এর ব্যাপার না, এখানে আরেকটা ব্যাপার আছে যেটা কি হিউম্যান সোসাইটাল ওয়েলফেয়ার। সোসাইটাল ওয়েলফেয়ার, এই যে আমরা কোকা কোলার ইনিশিয়েটিভ কয়েকদিন আগ পর্যন্ত আমি সাপোর্ট করছি কি কারণে, যে উই ডু রিসাইক্লিং। আমরা বোতল রিসাইক্লিং করতেছি। বোতল রিসাইক্লিং করা মানে কি, আমি এনভায়রনমেন্টে অবদান রাখতেছি, আমি প্লাস্টিক পলিউশন কমাইতেছি, আমি সার্কুলার ইকোনমিতে সাস্টেইনেবল পরিবেশ তৈরি করার ক্ষেত্রে অবদান রাখতেছি। 100% অ্যাপ্রিশিয়েট করার কথা। সমস্যা হয়ে গেছে যে তুমি একটা ভালো মানে ওই তোমাদের মতো আর কি, স্যার দুইটা ভালো কাজ করি আর পাঁচটা হারাম কাজ করি, ঠিক আছে? স্যার সারাদিনে আপনার সাথে আমি ওই সারাদিনে স্যার আপনার কথা শুনে দুপুরবেলা ওই 100টা বোতল ডিস্ট্রিবিউট করি আর বাকি সারা রাত ধরে হারাম কাজ করি। তো এই যদি হয় অবস্থা, তাহলে তো ওই আমার কাছেও যা বাকি কারো কাছে। আরে যেখানে কাঞ্চির জন্য ছেলে দেখতে গেলেই আমরা বলবো যে ছেলের 100% ছেলের মার্কস কত। এখন ঘটক যদি বলে যে ছেলের 99% বলো, শুধু ছেলে মাঝে মাঝে নাইট ক্লাবে যায়, এখন এই ছেলের সাথে কাঞ্চির বিয়ে হবে না স্যার। তো তোমরা যে মাত্র 1% এর জন্য ছেলে রিজেক্ট করে দিলা, এখন যদি ওইটার জন্য কাঞ্চি কান্নাকাটি করে যে না ছেলের তো 99% ভালো ছিল, না স্যার, তাহলে কি বুঝতে হবে যে এই মাথার মেয়ের মাথার সার্কিট ঠিক আছে? না স্যার, ব্রেকডাউন হইছে। বেশিরভাগ ছেলে মেয়েরই মাথার সার্কিট নষ্ট, এখন আর কি বল। তাহলে হিউম্যান ওয়েলফেয়ার বুঝতে হবে, যে হিউম্যান ওয়েলফেয়ারের সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে। তোমার মার্কেটিং যদি হিউম্যান ওয়েলফেয়ারকে, হিউম্যান ইমোশনকে তুমি যদি পরিবেশের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু কাজ করতেছো এরকম কিছু দেখাইতে পারো, তাহলে তোমার মার্কেটিং একরকম। যদি দেখাইতে না পারো তাহলে তোমার মার্কেটিং অন্যরকম। আচ্ছা দাঁড়াও, এই যে যত ব্যাংক আছে সব ব্যাংকের সিএসআর অ্যাক্টিভিটি আছে, জানো না? হ্যাঁ জানো, সিএসআর অ্যাক্টিভিটি বুঝো? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি শোনো না জীবনে? ও আচ্ছা, জি স্যার, আচ্ছা শুনছি। সব ব্যাংকের সিএসআর অ্যাক্টিভিটি আছে, সিএসআর ফান্ডিং আছে, এবং সিএসআর ফান্ড ওরা বাধ্যতামূলকভাবে দেখায়, জোর করেই দেখায়, কারণ নাহলে ট্যাক্সের ওর দিক থেকে ইয়ে করা যায় না, এগুলো স্ট্র্যাটেজি কম। এনিওয়ে, এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ, ওদেরকে কি পৃথিবীর কেউ কখনো বলছিল এটা কি ব্যাংকের কাজের মধ্যে পড়ে যে তুমি পুরো মতিঝিলের রাস্তায় গাছ লাগাও? এটা কি ব্যাংকের কাজের মধ্যে পড়ে? কিন্তু পুরো মতিঝিলের রাস্তায় গাছ লাগানো আছে এবং দেওয়া আছে সৌজন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ। কি কারণে? সরি স্যার, মার্কেটিং এটা কি মার্কেটিং হইছে না? হইছে, ব্র্যান্ডিং হইছে না? একই সাথে সিএসআর এর কাজ হইছে, ভালো কাজও হইছে, আবার ওদিকে ইনসেন্টিভ হইছে। এইভাবে কাজ করতে হয়। আর প্রতিনিয়ত আমরা বুঝাইলাম যে আমরা যে প্রথম দেখেছি এখন যে মার্কেটিং হইতেছে না, প্রত্যেকটা ভালো কাজের মধ্যেও মার্কেটিং আছে। এখন সেইটা তুমি বুঝো কিনা এবং সেইটা দিয়ে মার্কেটিং করতে চাও কিনা সেইটা। কারণ তোমার ইয়া যদি হয় যে আমি কনসার্ট করে মার্কেটিং করবো, সেটাও একটা মার্কেটিং। তুমি যদি মনে করো গাছ লাগায় মার্কেটিং করবো, সেটাও একটা মার্কেটিং। কিন্তু দুই মার্কেটিং এর ইমপ্যাক্ট কি একরকম নাকি? একটা কনসার্টের ইমপ্যাক্ট ধরো সারা রাত ধরে না যাবা, ফজর মিস করে সারা দিন ধরে ঘুমাবে, সেদিন ক্লাস মিস, ল্যাব মিস, সিয়া মিস, সব মিস। আর আরেকটা কাজ হচ্ছে যে সারা দিন ধরে ক্লাস মিস করে গাছ লাগাবা, পরের দিন আরো চাঙ্গা হবে যে আরে শালা নিজের হাতে লাগানো গাছে নিজে আজকে গিয়ে দেখি গাছের কি অবস্থা। তাহলে ইন্টিগ্রেটেড মার্কেটিং প্ল্যান এন্ড প্রোগ্রাম সেগুলো নিয়ে কাজ করতে হবে, এবং সোসাইটাল মার্কেটিং কনসেপ্টটা হলে সেটা হচ্ছে, তাহলে এই যে যত যে পাঁচটা কনসেপ্ট বললাম, প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট, সোসাইটাল কনসেপ্ট, বেস্ট ওয়ান কোনটা? সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট, যাতে সোশ্যাল ইনক্লুশন থাকে, সোশ্যাল ট্রাস্ট থাকে। আচ্ছা, বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ তো বোঝাই যায় যে কাস্টমারের সাথে লং টার্ম রিলেশনশিপটাই হচ্ছে মূল টার্গেট, যাতে লয়াল কাস্টমার পাওয়া যায়। কাস্টমার যাতে আমার উপর এতটা ফেভারিট হয় যাতে কাস্টমারের বাসায় যত এসি হয় সব গ্রি এসি হয়, কাস্টমারের বাসায় নতুন যত ইলেকট্রনিক্স হয় সব গ্রি এর ইলেকট্রনিক্স হয়, কাস্টমার নতুন প্রোডাক্ট কেনার সময় আগে যাতে খুঁজে যে গ্রি এর কিছু আছে কিনা, যদি গ্রি এর হয় টাচ করে নিয়ে ফেলবে, যদি গ্রি এর না হয় নেবে না। লাইক দিস, আমি এখন যেমন গ্রি এর ফ্যান হয়ে গেছি, গ্রি এর এসি ফ্যান হয়ে গেছি, লাইক দিস। আচ্ছা, এবং স্যামসাং এর মোবাইল বিল্ডিং কাস্টমার রিলেশনশিপস, একটা আমরা বলছি কাস্টমার পারসিভ ভ্যালু, আর একটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার কেনার আগে কাস্টমার কি চিন্তা করে কিনছে, কাস্টমারের মধ্যে অবশ্যই একটা ভ্যালু ক্রিয়েট করছে দেখে তো কিনছে। ও দাঁড়াতে ওটা কেন কিনলো, তুমি আইফোন কেন কিনলা, তুমি ওটা কেন কিনলা, তোমার মধ্যে একটা পজিটিভ
ইমপ্রেশন ক্রিয়েট করতে পারছে দেখি তো, কিন্তু কেনাটাই তো শেষ কথা না, তুমি তো এরপর ইউজার এক্সপিরিয়েন্স দেখবে, ইউজার ফিডব্যাক দেখবে। আমরা ইউজার রেটিং কেন দেখি, ইউজার ফিডব্যাক কেন দেখি, কাস্টমারের কমপ্লেইন আছে কিনা কেন দেখি? কারণ কাস্টমার কিনে ভুল করছে না ঠিক করছে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেল কি এটা বোঝার জন্য, যে কাস্টমারের এখন কি মাথায় হাত নাকি কাস্টমারের বুকে হাত, কোন জায়গায়। তাহলে এই যে ব্যাপারটা যে কাস্টমার স্যাটিসফ্যাকশন কতটুকু লেভেল আছে সেই জিনিসটা, ওইটাই হচ্ছে আলটিমেট জায়গা, যে কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকলে তুমি লং টার্ম রিলেশনশিপে আসতে পারবে না, স্যাটিসফ্যাকশন হতে তো সবই শর্ট টার্ম। বেসিক রিলেশনশিপ, ফুল পার্টনারশিপ, এই যে হার্লে ডেভিডসনের একটা ইয়া দেওয়া আছে, যে মানে কাস্টমার রিলেশনশিপ বাড়তে বাড়তে এমন অবস্থা হইতে পারে যে দেখা গেছে যে একাডেমিক ইনস্টিটিউশন, একাডেমিক প্রোগ্রাম, তাই তো হয় আলটিমেটলি। আজকে ধরো ঢাকা ইউনিভার্সিটি, এটা কি শুধু ইউনিভার্সিটি? বুয়েট, এটা কি শুধু ইউনিভার্সিটি? বুয়েটের ধরো একটা অ্যালামনাই প্রোগ্রাম, সেই অ্যালামনাই প্রোগ্রামে শুধু অ্যালামনাইরা যায়? পুরো ফুল ফ্যামিলি সহ, ও যদি পারে ও দাদা দাদি নানা নানি সহ নিয়ে আসে। মানে এটা হচ্ছে ওর গর্ব করার মতো একটা জায়গা, যে এই যে আমাদের বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমাদের এই প্রতিষ্ঠান, এই ক্লাসরুম, এই সেই নর্ডান কলেজের একটা প্রোগ্রাম হয়। মানে প্রোগ্রাম মানে কি, আমরা পারলে ফুল ফ্যামিলি নিয়ে চলে যাই, বাবা মা সহ, বাচ্চা কাচ্চা সহ সব। এই বছরও হয়েছে এবং তাই হয়েছে সবাই, মানে আমার এক ফ্রেন্ড ওর বাবা মারেও নিয়ে গেছে, ওয়াইফ বাচ্চাদেরকেও নিয়ে গেছে, তাই যে এই ক্লাসরুম, এই ছিল আমাদের ইয়া সবকিছু। সো দিস আর সামথিং, যে তার মানে তোমার একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মার্কেটিং, একাডেমিক প্রতিষ্ঠান মাত্র 2 বছর করছে যেখানে, তারপরেও সেইটা কতটুকু লয়াল কাস্টমার ক্রিয়েট করতে পারছে, যে আজকে এত বছর পরেও মানুষের আবেগের জায়গাটা এখনো সেই পর্যায়ে ইনট্যাক্ট আছে। এবং ওর মানে ওর সন্তান, আমাদের সন্তান চান্স পাইলে তো, নর্ডামে চান্স পাইলে তো আমরা সেকেন্ড টাইম আমরা কিন্তু দেখাবো না, তো কি হয়েছে মিশনারি কলেজ, ইভেন দো ইটস এ মিশনারি কলেজ জানা সত্ত্বেও দ্যাট উইল বি ফার্স্ট চয়েস। তাহলে কতটুকু ভ্যালু ক্রিয়েট করতে পারছে, কতটুকু ইমোশন কাজ করতে পারছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কাস্টমার রিলেশনশিপ নিয়ে কথা, পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে কথা আছে এখানে, অনলাইন রিলেশনশিপ, অফলাইন রিলেশনশিপ, পার্টনার রিলেশনশিপ, কাস্টমার লয়্যালটি এন্ড রিটেনশন। এখানে একটা মজার কথা আছে, দেখো এটি আজকে এখানে আরো কিছু আছে, আচ্ছা এইখানে শেষ করে দিই। সেটা হচ্ছে আমার পলিসি ক্রিয়েটিং কাস্টমার লয়্যালটি এন্ড রিটেনশন। এখানে এই ছবিটা পড়ো, এখানে কি লেখা? the customer is always right, আর উল্টো হচ্ছে ইভেন যদি কাস্টমার ভুল হ্যাঁ, হয় এটা তাহলে customer is আরেকবার always right, করতে হবে। if the customer প্রথম কথা হচ্ছে এইটাকে ছবিটা দেখে বলার চেষ্টা করো, এটা কি কিসের ছবি, কোন ধরনের সার্ভিস ছবি, এটা কিসের? হ্যাঁ, রেস্টুরেন্টের মধ্যে ইয়েস, ইটস এ রেস্টুরেন্ট শপ, রিটেল রেস্টুরেন্ট শপ। আচ্ছা, একটা রেস্টুরেন্টে হি ইজ দ্য হেড, হি ইজ দ্য বস, হি ইজ দ্য ওনার, এবং তার পলিসি হচ্ছে এই দুইটা। এই পলিসিটা কাদের জন্য? এই পলিসি অ্যাপ্লিকেবল কাদের জন্য? মার্কেটিং নিজেদের স্যার যারা ওই যে ওয়েটার স্যার, ইয়েস, তার প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের জন্য, যারা সার্ভ করবে, যারা ডেলিভারি দিবে, যারা কাস্টমারকে অ্যাড্রেস করবে তাদের জন্য। পলিসি দুটো কি? প্রথম পলিসি হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট, সেকেন্ড পলিসি হচ্ছে কাস্টমার যদি কখনো ভুলও করে, ভুল কথা বলে, তারপরেও সে right, কারণ সে আমার কাস্টমার। আরম্ভ এটা মানে জি স্যার, একবার খারাপ ব্যবহার করলে আর আসবে না। এটাই মিলে নাকি তোমাদের দেশের সাথে, বাংলাদেশের সাথে মিলে স্যারও এটা মানে এই সার্ভিস পাও? এই জন্যই তো হ্যাঁ, আমি যখন এই জন্যই তুমি বয়কট আরম্ভ হয়ে যাও, তো কাজ হয় না এই কারণে। হ্যাঁ কারণ ও তো তোমার হৃদয়ের মণিকটায় বসে গেছে, এবং ও যে হৃদয়ের মণিকটায় ঢুকেছে, এমনি ঢুকেছে, নিশ্চিত কিছু কারণ আছে, হ্যাঁ নিশ্চিত কিছু কারণ আছে। আজকে আমার ফ্যামিলি পর্যন্ত আরঙে যায় বা আরঙে যাওয়া ছাড়া পার পায় না বা বয়কট ফুল করতে পারে না, কি কারণে? দেখা গেছে যে বাচ্চাদের একটা ড্রেস 100% কটনের একটা কমফোর্টেবল ড্রেস সে আর পাবে কোথায়? কোনো জায়গায় নাই, ভালো কোয়ালিটির জিনিস নাই, আমার মুসিবত। তো তাহলে হইলো কেমন? বা তুমি এই যে ফিডব্যাক সার্ভিস, এই ডেলিভারি সার্ভিস, এক্সচেঞ্জ সার্ভিস, তুমি রিটার্ন করতেছো, কমপ্লেইন অ্যাকসেপ্ট করতেছো, এই সার্ভিসগুলো অন্যজন দিতেছো না। এখন তুমি বিকল্প না দিয়ে শুধু যদি বলো বয়কট দিস, বয়কট দ্যাট, বয়কট দোস, তারপরে ইউজ করবি কি? আজকে তুমি যদি ডাক দাও যে বয়কট গুগল, তারপরে খেয়াল করবে যে তাহলে তুমি বল পাগল, তুমি একটা অল্টারনেটিভ কই। এই হচ্ছে
কখনোই মেসেজ আবার এইটা দিতেছি না যে তার মানে কোনো বয়কটের বেল নেই বা বয়কটের কি ইমপ্যাক্ট হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি বাট আজকে আমি বয়কট পেপসি 7 আপ কেন করতে পারতেছি কারণ সেখানে একটা মোজো অল্টারনেটিভ আছে মোজো আছে, ফ্রেশ প্রত্যেকটা আছে। জায়গায় একটা অল্টারনেটিভ এই কারণে মানুষকে জানাইতে হবে অল্টারনেটিভ প্রত্যেকটা জিনিসেরই আছে এমন না যে গুগলের অল্টারনেটিভ নাই আছে আগে থেকেও ছিল এখনো আছে আরো নতুন নতুন আসতেছে কিন্তু মানুষকে তো সেটা ধারণা দিতে হবে জানাইতে হবে স্প্রেড আউট করতে হবে মানুষ তো এখনো সেগুলো সম্পর্কে জানে ওকে এই হচ্ছে